Assalamu alaikum everyone. Hope you all are keeping very well. And today we're gonna talk about the remaining part of lecture 3. So lecture 3 তে গতকাল আমাদের কিছু জিনিস বাকি ছিল, প্যাসেজটা আমরা একটু বাকি এবং এমসিকিউ সামারি ফ্লোচার্ট বাকি আছে। সো এই জিনিস শেষ করব। সো সবাই একটু জয়েন করে ফেলো, সবাই দ্রুত একটু জয়েন করে ফেলো। তাহলে আমরা কিন্তু কালকে বলে দিয়েছিলাম যে আজকে 4টা বাজে আমরা লেকচারের বাকি অংশটুকু নিব। হ্যালো এভরিওয়ান, সবাই একটু জয়েন করে ফেলো দ্রুত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু দ্রুত তোমরা ক্লাসটিতে জয়েন করে ফেলো। আমাদের গতকাল যেই থার্ড লেকচারটা নিয়েছিলাম সেই লেকচারে কিন্তু কিছুটা অংশ বাকি ছিল, এবং আমি চাই না কোনো লেকচার বাকি রেখে আমরা আমাদের কোর্স শেষ করি, সেটা খুবই খারাপ জিনিস। সো সব মিলিয়ে হচ্ছে সবাইকে ওয়েলকাম করছি আজকে থার্ড লেকচারের লাস্ট অংশটায়। আজকে মোটা দাগে আমাদের সর্বোচ্চ 40 মিনিট নাগাদ ক্লাস হবে। এই 40 মিনিটের মধ্যে বা 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা বেশি যাবে না আজকের ক্লাসটি। এই 1 ঘন্টার মধ্যে আমাদের গত ক্লাসে আমরা কিন্তু প্যাসেজটার পুরোটা পড়তে পারি নাই, পুরোটা প্যাসেজের কিছু অংশ বাকি রয়েছে। সেটার এমসিকিউ, সেটার সিকিউ মানে হচ্ছে কোয়েশ্চেন সলভিং, সেটার সামারি এবং ফ্লোচার্ট। তার মানে কিন্তু মোটামুটি আমাদের যেই এই প্যাসেজ থেকে যেই সব জিনিসপত্র আসে সেগুলো কিন্তু বাকি রয়ে গেছে। সো সবাই একটু জয়েন করে ফেলো, তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে থার্ড লেকচারের বাকি অংশটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেন তুমি যেন হচ্ছে তুমি পরবর্তী যে ক্লাস টেস্টটা হবে দ্বিতীয়, সেটার জন্য তুমি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারো। সো আমাকে একটু জানাও সবাই সাউন্ড টাওয়ার ক্লিয়ার আছে কিনা এবং সব মিলিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 29 জন কেন? আজকে কম কেন? আজকে কি স্কেডিউল নাই বলে? কিন্তু আমি তো বলে দিয়েছি, ক্লাসের কথা তো আমি বলেছিলাম 34। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ আমি একটু অপেক্ষা করি, একে একে তোমরা একটু জয়েন করে ফেলো। আর তোমরা একটু কাইন্ডলি তোমরা ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও, হ্যাঁ কমেন্ট বক্সে তোমার বন্ধুদেরকে মেনশন করো যেন ওরাও একটু দ্রুত জয়েন করে ফেলতে পারে। কমেন্ট বক্সে তোমার বন্ধুদেরকে মেনশন করো যেন ওরাও একটু দ্রুত জয়েন করে ফেলতে পারে। রাবিয়া বর্ষা জিজ্ঞেস স্যার কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমিও অনেক বেশি ভালো আছি। আর তোমরা কেমন আছো বাচ্চারা? তোমরা একটু জানাও তো তোমরা কি অবস্থা। এই সজীব কি অবস্থা? হাবিবুর রহমান সজীব, তোমার নোটগুলো কিন্তু সুন্দর হয় সজীবের নোট খুবই সুন্দর হয়। তারপর হচ্ছে আমাদের এখানে আর কারা আছে যারা নোট সাবমিট করে, যাদের নাম। তারপর হচ্ছে অর্ঘ্যদেব বিশ্বাস, তোমার যে নোটগুলো সেগুলো খুবই সুন্দর হয় ক্লাস নোটগুলো। তামিম ইসলাম জিজ্ঞেস করেছে দাদা গ্রামার, তুমি প্রথম প্রশ্ন হচ্ছে তুমি গ্রামার বানান ভুল করছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 নম্বর হচ্ছে তুমি গত ক্লাস করো নাই, কারণ আমরা গ্রামার ক্লাস কবে থেকে শুরু করছি সেটা কিন্তু আমি গাইডলাইন দিয়েছি। হ্যাঁ গত ক্লাসে আমি শুরুতেই বলেছি আমাদের গ্রামার ক্লাস শুরু হবে আগামী সপ্তাহের সোমবার থেকে, অর্থাৎ আমাদের প্রতি সপ্তাহের প্রথম ক্লাস কিন্তু সোমবার। এই সপ্তাহটা আমরা ফার্স্ট পেপারেই যাবে, দ্বিতীয় সপ্তাহে পুরোটা আমরা হচ্ছে সেকেন্ড পেপার করবো, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো যে তোমার ক্লাস রেগুলার না করলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে বোঝা যাবে না। হ্যাঁ আচ্ছা তানহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চয়ন আমাকে কেমন আছে জিজ্ঞেস করেছে। ভাইয়া ক্লাস ডিউরেশন বেশি হয়ে যায় অ্যান্ড প্রতিদিন ক্লাস না? প্রতিদিন তো ক্লাস না রে ভাই, ক্লাস 3 দিন। হ্যাঁ গতকালেরটা শেষ করতে পারি নাই বলে আজকে আমরা ক্লাস নিচ্ছি, এবং সেটা সর্বোচ্চ আজকে 40 মিনিট ক্লাস হবে। অর্থাৎ এখন বাজে 4:05, আমাদের যে আসর নামাজ দিবে 4:45, এর মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের, আর ক্লাসের ডিউরেশন এইটা নিয়ে একটা বিষয় কথা। হ্যাঁ ইমতিয়াজ জামান একটা প্রশ্ন করেছে যে ভাই ক্লাসের ডিউরেশন বেশি হয়ে যায় এবং প্রতিদিন ক্লাস না, এটা একটা ভুল কথা। কারণ
আমরা শুক্রবার ক্লাস নিয়েছি, তারপর সোমবার ক্লাস নিলাম, তাহলে শনি রবি তো মাঝখানে গ্যাপ, এটা কি প্রতিদিন হলো? আর গতকালের ক্লাসটা আমরা যে লেকচারটা শেষ করতে পারি নাই সেটার আমরা 40 মিনিট ক্লাস আজকে নিতে হবে। গতকাল আমাদের টেকনিক্যাল কারণে বলেছিলাম একটু লেট করে শুরু করতে হয়েছিল। তো এখন যদি আমি সেই লেটটা না করে শুরু করতাম এবং তোমাদের যদি প্রতি নামাজে মাঝখানে যদি 10 বা 12 মিনিট করে যদি তোমাদের টোটাল 20-25 মিনিট শেষ মানে না দিতাম, তাহলে কিন্তু লেকচার শেষ হতো। জিনিসটা মাথায় রাখো, আমি যদি মাঝখানে নামাজের ব্রেকগুলো না দিয়ে টানা ক্লাসটা শেষ করতাম, ক্লাস কিন্তু 2.5 ঘন্টা টাইমের মধ্যে অর্থাৎ 4টা থেকে 6:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যেত। এইটা কিন্তু অনেক স্টুডেন্টের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতো। জিনিসটা অবশ্যই মোটেই ঠিক জিনিস না যে যারা নামাজ পড়বে বা নামাজের সময় আমরা ক্লাস কন্টিনিউ করা। সো এই জন্যই হচ্ছে মাঝখানে আমাদের প্রায় 20-25 মিনিট টাইম চলে যায়, যেইটা ক্লাসের টাইমে যদি আমরা ঢুকাই তাহলে কিন্তু আমাদের আধা ঘন্টা আগে আমরা ক্লাস শেষ করতে পারি। সো এইটা একটু মাথায় রেখে তোমরা বিবেচনা করবা। আর 2 নম্বর একটা বিষয় হচ্ছে, আমি ক্লাস চাইলে মানে কম সময় করাতে পারি, এতে কিন্তু যে 23 ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তারা খুবই বাজেভাবে এফেক্টেড হবে। তাদের পরীক্ষা সামনে, তাদের খুব তড়িঘড়ি যে আমার শেষ হোক জিনিসটা। সো আমি তো সেই আশ্বাস দিয়ে করেছি যে তোমাদেরকে পুরো সিলেবাসটা সুন্দর করে কমপ্লিট করাবো। এর জন্য দেখো 2টা প্যাসেজকে কখনোই 1-1.5 ঘন্টা শেষ করানো যায়, এবং গেলেও এটা সম্ভব না। আমি জানি তুমি হয়তো ইউটিউবে ভিডিও দেখবা, ইউটিউবে ভিডিও দেখা 20-25 মিনিটের ক্লাস আর ক্লাসে তোমাকে একদম পড়ার মতো বুঝিয়ে দেওয়া, these are not same, these are never same. If I make the videos on this passage like spending, I can make the whole video in between 20 to 30 minutes. তো সেই জায়গার মধ্যে কোনো প্রশ্ন করতে পারবে না তুমি। দেখো ইউটিউব ভিডিওতে কোনো প্রশ্ন করতে পারতেছ না, এটা লাইভ জিনিস না। তোমার ভালো লাগছে দেখছো, যখন ভালো লাগবে দেখবা, যত মিনিট ভালো লাগে দেখবা। বাট এটা কিন্তু লাইভ ক্লাস এবং রেকর্ডেড থাকতেছে, তার মানে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছুকে ক্লাসের মধ্যেই সলভ করে দিতে হয়। সো এই জন্য ক্লাসের ডিউরেশনটা একটু বাড়ে। সো এইটা হচ্ছে আমার পক্ষ থেকে কথা। হ্যাঁ, নোট কি খাতা করব? হ্যাঁ, নোট খাতায় করো, নোট খাতা করো, নোট খাতা অবশ্যই লাগবে। ক্লাস ডিউরেশন বেশি হয়, 2 আওয়ার্স হলে বেস্ট। 2 ঘন্টা হলে আমাদের 2 ঘন্টা হলে হ্যাঁ ভালো হতো, তবে আমরা যদি একটা প্যাসেজ করে নিতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা চলো আমরা শুরু করে দিই, আমাদের 8 বেজে গেছে। আমরা আজকে প্যাসেজের গতকাল যে প্যাসেজটা নিয়েছিলাম সেই প্যাসেজটার পরবর্তী অংশ আমরা একটু শুরু করছি, ঠিক আছে? আমরা দ্বিতীয় প্যাসেজটা থেকে শুরু করবো আজকে ক্লাস, দ্বিতীয় প্যাসেজের পরবর্তী অংশ। আর তোমরা কি প্র্যাকটিস মানে তোমরা পুরো স্লাইড পড়েছো বাসায়? বাচ্চারা জানাও তো তোমরা কি স্লাইডটা বাসায় পড়েছো কিনা। ওকে, চলো শুরু করছি। হ্যাঁ, আচ্ছা আমরা সুন্দরভাবে আজকে আবার দ্বিতীয় অংশটা বুঝে বুঝে শেষ করব। আমরা মোটা দাগে এই পর্যন্ত শেষ করেছি যে মেডিটেশন জিনিসটা কি, আর মেডিটেশন প্রাচীন সময়ে কিভাবে করা হতো। হ্যাঁ, প্রাচীন সময়ে মানুষ হচ্ছে ধর্মীয় বিষয় বিবেচনা করে মেডিটেশন করত বা হচ্ছে ধ্যান করত, এবং যেটা ঘটতো তারা মনে করতো যে ধ্যানের মাধ্যমে তারা পৃথিবীর যে চিন্তা চেতনা আছে, পৃথিবীর এত ঝাইঝামেলা আছে, এত মারামারি কাটাকাটি আছে, এখান থেকে বের হয়ে আসতে পারবে। তাদের বিভিন্ন বডি পার্টস, পার্থিব চিন্তাভাবনা, পার্থিব জিনিসপত্র বিবেচনা থেকে তারা মুক্তি পাবে, এই জন্য তারা ধ্যান করত। এটা ছিল অ্যানশিয়েন্ট টাইমে, অতীত সময় এটা ছিল হচ্ছে ধ্যানের মানে যেই রিজন বা পারপাস ছিল হচ্ছে এটা। কিন্তু বর্তমানে কি বলছে, আমরা বর্তমানে সে কি দেখলাম, বর্তমানে দেখলাম যে এখন বর্তমানে মেডিটেশন করা হচ্ছে স্ট্রেস এবং টেনশন মানে চাপ এবং চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং আমরা যে মেডিটেশনের ক্ষেত্রে এখন একজন ট্রেনার থাকে, এবং ট্রেনার কি করে মেডিটেশনের বিভিন্ন প্রসেস, বিভিন্ন ধরনের জিনিস শিখিয়ে দেয়। এই পর্যন্ত আমরা কিন্তু গতকাল ক্লাসে শেষ করেছিলাম। চলো আমরা আজকে শুরু করব এইখান থেকে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে দেখো, টু ডেভেলপ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন শব্দের অর্থ কি? মনোযোগ। কনসেন্ট্রেশন মানে কি? মনোযোগ। আচ্ছা, এখানে ডেভেলপ হচ্ছে উন্নত করা বা বাড়ানো। হ্যাঁ, এখানে ডেভেলপ শব্দটা কি অর্থ দেয়? বাড়ানো। আচ্ছা, তাহলে টু ডেভেলপ কনসেন্ট্রেশন মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়াতে। তাহলে এই টুটা কিসের মতো মিনিং দেয়?
কোনো কাজ করতে, কি কোনো কাজ করতে, এইটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা গ্রামারে বলি হচ্ছে ইনফিনিটিভ। কি বলি ভাইয়েরা? ইনফিনিটিভ। ওকে, সুন্দরভাবে এটি একটু মাথায় রাখো এবং তোমরা কমেন্টে জানাও যে ইনফিনিটিভ জিনিসটা কীরকম। যখন টু এর পরে কোনো একটা উদ্দেশ্য বোঝাবে এবং ভার্বের বেস ফর্ম হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? ওকে, টু ডেভেলপ কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগ বাড়াতে ওয়ান নিডস, এই ওয়ান মানে কিন্তু এক না, এই ওয়ান শব্দটা দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটু খেয়াল করো। ওয়ানটা একটা একজন ব্যক্তিকে বোঝাতে পারে, একজন, আবার এই ওয়ান হতে পারে একটি বস্তু, একটি বস্তু। যেমন আমি বললাম যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, একজনের উচিত, একজনের মানে একটা মানুষের উচিত তার বাবা মাকে শ্রদ্ধা করা। তাহলে ওয়ান শুড রেসপেক্ট, তাহলে এই ওয়ানটা রেসপেক্ট করার কাজটা একটা মানুষ করে, রাইট? তাহলে সেন্টেন্স দেখে বুঝতে হবে এই ওয়ানটা কি মানুষের জন্য বসছে নাকি ওয়ানটা কোনো কিছু সংখ্যা বুঝাইছে। যেমন ওয়ান অ্যাপল ইজ নট এনাফ ফর মি, আমার জন্য একটা আপেল কি না, আমার জন্য একটা আপেল যথেষ্ট না। তাহলে তুমি সেন্টেন্স দেখে বুঝতে হবে এই ওয়ানটা কি ব্যক্তিকে বুঝাইছে নাকি বস্তুকে বুঝাইছে। আবার এটা যেমন হইতে পারে যেমন ওয়ান লাই বিগেটস 100 লাইস, ওয়ান লাই মানে একটি মিথ্যা, আমরা কি বলি? ওয়ান লাই বিগেটস 100 লাইস। বুঝতে পেরেছ কি বললাম? ওয়ান লাই বিগেটস 100 লাইস মানে একটি মিথ্যা আরো শত শত মিথ্যা সৃষ্টি করে। তাহলে এই যে ওয়ান এখানে কি ব্যক্তির জন্য বসছে বলো তো একটু দেখি, একটু কমেন্টে জানাও এই ওয়ানটা ব্যক্তি না বস্তু, কোনটার জন্য বসছে? অনেকে ব্যক্তি বলছে, হ্যাঁ অনেকে ব্যক্তি বলছে, অনেকে বলছে ব্যক্তি, অনেকে বলছে বস্তু। ওয়ান লাই বিগেটস 100 লাইস, এটা কিসের জন্য বসছে? বিগেটস মানে বয়ে আনা, হ্যাঁ একটা মিথ্যা আরো শতটা মিথ্যা বয়ে আনে। এই যে তুমি ভুল করতেছো, হ্যাঁ এই যে অনেকে ব্যক্তি লিখতেছো, দেখো ব্যক্তি কেন হবে? বলছে একটা মিথ্যা, একটা মিথ্যা বয়ে আনে বিগেটস 100 লাইস, আরো শতটা মিথ্যাকে বয়ে আনে। মানে একটা মিথ্যা যদি আমি বলি সেই একটা মিথ্যা থেকে আরো 100টা মিথ্যা সৃষ্টি হয়। তাহলে এইখানে এই ওয়ানটা হচ্ছে লাই এর জন্য বসছে, লাই মিথ্যা, মিথ্যাবাদী নাই কিন্তু, মিথ্যাবাদী হচ্ছে লায়ার, তখন উচ্চারণটা কি হবে? LIAR, লায়ার। লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, আর LIE মানে হচ্ছে লাই মানে মিথ্যা। তাহলে একটা মিথ্যা আরো শত শত মিথ্যা বয়ে আনে, তার মানে এটা তো একটা বস্তুকে বুঝাইছে বা ব্যক্তি না, অ্যাটলিস্ট ব্যক্তি হলে যার প্রাণ আছে, আর এছাড়া বাকি জিনিসকে আমরা বস্তু হিসেবে বিবেচনা করে নিব জাস্ট। তাহলে এইটা হচ্ছে বস্তু। আবার ভাই যদি উদাহরণ দিই, ধরো একটা সেন্টেন্স লিখলাম যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, এই বাক্যটার মধ্যে এই ওয়ান ব্যক্তি না বস্তু বলো তো দেখি? এই সেন্টেন্সটার মধ্যে ওয়ান ব্যক্তি নাকি বস্তু, এই জিনিসটা আমাকে একটু জানাও দেখি। তাহলে তোমাদের যে ওয়ান জিনিসটা বা ওয়ান যে একটা প্রোনাউন সেটা কেন হয় একটু বলো। রাইট, অনেকে বলছে ব্যক্তি এখন, রাইট এই তো এখন কিন্তু ক্লিয়ার মোটামুটি, এখন মোটামুটি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে, ফাইন। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা বলেছে যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, একজন মানুষের উচিত বা একটা ব্যক্তির উচিত তার বাবা মাকে সম্মান করা বা শ্রদ্ধা করা। তাহলে এইখানে এটা হচ্ছে একটা ব্যক্তির জন্য বসছে, এটা একটা মানুষকে বোঝাচ্ছে। তাহলে সবসময় খেয়াল করবা সেন্টেন্সের মধ্যে যখন ব্যক্তি আর বস্তু এই দুইটার মধ্যে প্রোনাউনের ওয়ান বসে তখন তোমাকে বুঝে দিতে হবে বাক্যের মধ্যে এই ওয়ানটাকে ব্যক্তিকে বুঝাইছে নাকি বস্তুকে বুঝাইছে। ওকে, ক্লিয়ার। তারপর আসে কি বলছে দেখো,
টু ডেভেলপ কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ানোর জন্য ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট। ওয়ান নিডস টু ফোকাস, একজনের উচিত, এখানে কি একজনের উচিত, তাহলে নিডস হচ্ছে দরকার, নিডস টু মানে হচ্ছে কি দরকার, একজন মানুষের দরকার। টু ফোকাস আমরা বলেছি এই যে টু এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম, তাহলে ফোকাস মানে কি একটা জায়গার মধ্যে ফোকাস করা। আসলে ফোকাস শব্দটা বাংলা আমরা খুব আনতে পারছি না। ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট মানে একটি নির্দিষ্ট জায়গায়, তাহলে ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট, একটি নির্দিষ্ট কিছুতে। তাহলে কি বলছে দেখো, যে একটা মানুষের কনসেন্ট্রেশন বা মনোযোগ কিভাবে বাড়তে পারে। টু ডেভেলপ কনসেন্ট্রেশন ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ একটা মানুষ যদি তার কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়াতে চায় তাহলে সে একই সময়ে একটা দিকে ফোকাস করতে হবে। ধরো তুমি এখন চাচ্ছ যে আমি এইচএসসিতে খুবই ভালো করব, হ্যাঁ, অথবা তোমরা ধরো যারা ক্লাসটি করতেছো এই মুহূর্তে তোমরা সবাই ক্লাস করতেছো, এখন কেউ কেউ মনে করছে যে আমি ক্লাসও করতেছি, আমি বাংলাদেশে আয়ারল্যান্ডে খেলা চলতেছে, আমি খেলাটাও দেখতেছি। দেখো আমি জাস্ট মানে একেবারে মানে সহজ এবং সত্য উদাহরণ দিলাম। তোমাদের মধ্যে অনেকে হয়তো এই মুহূর্তে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের স্কোর দেখতেছো, ক্রিকবাজে যাচ্ছ, খেলাটা একটু দেখতেছো, ভিডিও থেকে বের হয়ে লাইভ দেখতেছো, তাহলে এই যে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কিন্তু। তাই এখানে লেখক বলেছেন যদি তুমি কোনো জিনিসকে খুব ভালোভাবে মনোযোগ তৈরি করতে চাও, খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে চাও, কোনো কিছুতে খুব ভালোভাবে অ্যাটেনশন দিতে চাও, তাহলে কি বলছে ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট, তাকে একটা জায়গায় মনোযোগ দিতে হবে। সো আমি জানি অনেকেই ক্লাস করার চলাকালীন তোমরা হচ্ছে খেলা দেখছো, আমার এটা নিয়ে কোনো মানে অবজেকশন নাই, বাট মাথায় রাখবে যে তোমার ফোকাস দুই দিকে ব্রেক হয়ে যাচ্ছে। যখন একটা ছক্কা মারবে ওই ছক্কার আনন্দে তুমি আর ক্লাসে ব্যাক করতে পারবে না, ঠিক একটা সময় গিয়ে মনে হবে যে কেন আমি এই পড়াগুলা টাইমলি পড়লাম না। তোমাদের একটা ছোট গল্প বলবো, আজকে না অন্য সময়, আজকে ক্লাস টাইম কম রাখবো যেহেতু, অন্য সময় গল্প পড়বো। আমি একটা বই পড়ছিলাম, খুবই সুন্দর একটা বই, ওই বইটা আজকে পড়তে গিয়ে বইটার কিছু লাইন আমি দেখলাম এত চমৎকার, এই বইটা তোমাদের সাথে শেয়ার করবো ভাইয়া। চলো, সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, সিন্স মানে হচ্ছে যেহেতু, সিন্স শব্দ অর্থ কি এখানে এইখানে যেহেতু, হ্যাঁ, সিন্স শব্দ অর্থ কিন্তু সব জায়গায় যে যেহেতু হবে এমন না, কোনো জায়গায় যেহেতু, কোনো জায়গায় কারণ, কোনো জায়গায় কোনো সময় থেকে বোঝায়। তাহলে সিন্স ফোকাসিং দ্য মাইন্ড মানে মনকে ফোকাস করা, আমাদের মনটাকে কোনো একটা জায়গায় ফোকাস করা। তাহলে এটা কি বলছি, ফোকাসিং দ্য মাইন্ড, মনটাকে কোনো জায়গায় ফোকাস করা, নির্ধারণ করা, একটা জায়গায় স্থির করা। তাহলে ফোকাস হতো আমরা পাচ্ছি যে স্থির করা, কি পাচ্ছি আমরা, স্থির করা, কোনো জায়গায় স্থির করা। তাহলে কি বলেছে খেয়াল করো, ফোকাসিং, সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং শব্দটা এখানে হচ্ছে কষ্টদায়ক, বা আমরা এটাকে বলি হচ্ছে কি মানে সহজতর নয়, যা, হ্যাঁ, যা সহজ নয়, মানে হচ্ছে যা সহজ নয়। তাহলে কি বলছে দেখো, সিন্স যেহেতু ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু কোথাও মন স্থির করা অতটা সহজ ব্যাপার নয়। কারণ দেখো তোমার সামনে ফোনে হঠাৎ করে নোটিফিকেশন আসছে, মেসেঞ্জার সাউন্ড হয়েছে, তোমার ধর হচ্ছে গুগল থেকে নোটিফিকেশন আসছে, তোমার ইউটিউবের মধ্যে ভিডিওকে আপলোড দিল এটা আসছে, খেলার নিউজ আসে, তার মানে কত কিছু দিয়ে আমাদের ব্রেন মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, কত কিছু দিয়ে ব্রেনের মনোযোগ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। ওকে, সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু মনটাকে স্থির করা খুব একটা সহজ বিষয় নয়। বিগিনার মানে কি, যে শুরু করে, হ্যাঁ, নতুন, মেডিটেশনে নতুন ব্যক্তি, মেডিটেশনে নতুন ব্যক্তি যারা, তাহলে মেডিটেশনে যারা নতুন তাদেরকে আমরা বলছি হচ্ছে বিগিনার। বিগিনার যে কোনো লেভেল হইতে পারে, গেমিংয়ে বিগিনার হইতে পারে, ফেসবুকে বিগিনার হইতে পারে, খেলায়, কথাবার্তা, ইউনিভার্সিটিতে, সব জায়গায় বিগিনার জিনিসটা আছে। তাহলে আ বিগিনার মাইট মেডিটেট ফর অনলি আ ফিউ মিনিটস, অনলি আ ফিউ, এই জিনিসটা মাথায় রাখো, এটা খুবই মজার একটা জিনিস। আ ফিউ মিনিটস মানে খুবই কম, কয়েক মিনিটের জন্য, জাস্ট খুবই কম বা মাত্র কয়েক মিনিটের জন্য, মাত্র
কয়েক মিনিট। আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে যে আ ফিউ তিনটা ওয়ার্ড আছে, এটা আমাদের একটু পার্থক্য ভাইয়া মাঝখানে একটু বলে দিচ্ছি। দেখো, তিনটা শব্দ বলি তোমাদেরকে, একটা হচ্ছে আ ফিউ, একটা হচ্ছে দা ফিউ, আর একটা হচ্ছে শুধু ফিউ। মাথায় রাখো, এই তিনটা ওয়ার্ড হচ্ছে, তিনটা ওয়ার্ডই হচ্ছে অল্প বুঝায়। কি বুঝায়? অল্প জিনিস বোঝানোর জন্য আমরা তিনটাকে ইউজ করি। এই ফিউ শব্দ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। আফিউ মানে হচ্ছে অল্প অল্প সংখ্যক আছে, অল্প সংখ্যক আছে। আর আমরা যখন দাফিউ বলবো তার মানে হচ্ছে অল্প সংখ্যকের সবগুলো, অল্প সংখ্যকের সবগুলো। ধরো একটা এক্সাম্পল দিয়ে ভাইয়া এগুলো বুঝাই। হ্যাঁ, ধরো ভাইয়া কি বললাম যে আজকে ক্লাসের মধ্যে টোটাল স্টুডেন্ট তোমরা হচ্ছে ধরো এখানে 900 জন বা সামথিং, সরি 1300 জনের মতো। তাহলে লাইভে জয়েন করছে কারা? লাইভে হচ্ছে 22 জন। হ্যাঁ, সরি 22 না 76 জন। ধরো কি বললাম, নেই বললেই চলে। এই নেই বললে চলাটা কিরকম বললাম যে এত কম সংখ্যক 5 জন ধরো লাইফে, তাহলে আমি কি বললাম ছেলে মেয়েদের সংখ্যা আসলে এত কম, এটা মানে একেবারে নগণ্য, এটা আসলে বিবেচনা করা যায় না। তাহলে আমি কি বলবো, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে কি বললাম খেয়াল করো, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে শুধু ফিউ যখন বলবো তার হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মানে ক্লাসে নেই বললেই চলে। যে ক্লাসে এত কম ছাত্র আছে এটাকে নাই বললেই চলে। কিন্তু যদি এমন হয় যে না 200-300 আছে, বা ধরো একটা মোটামুটি সংখ্যক, কম কিন্তু মোটামুটি সংখ্যক, তখন আমরা ব্যবহার করছি আ ফিউ। যেমন বলতে পারি কি, দেয়ার আর আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আবার যদি হয় যে এই আ ফিউর মধ্যে সবগুলা মানে যত অল্প সংখ্যক আছে না কেন তাদের সবাইকে নিয়ে বলতেছি, তখন আমি ইউজ করবো হচ্ছে দা ফিউ। যেমন বলতে পারি দ্য ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর ভেরি অ্যাটেন্টিভ। মানে দ্য ফিউ স্টুডেন্টস মানে ক্লাসে যত অল্প সংখ্যক তবে যতজনই আছে আর ভেরি অ্যাটেন্টিভ, তারা সবাই খুবই মনোযোগী। তাহলে এই ব্যবহারটা তোমরা অনেক জায়গায় সেন্টেন্স মেকিংয়ে কাজে লাগাতে পারো, চাইলে নতুন নতুন বাক্য বানাতে, অথবা তোমাদের রাইটিং পার্টে তোমরা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারো। চলো আমরা তারপরে যাই। তাহলে আমরা কোথায় ছিলাম? দেখো আমরা তাহলে কি পাচ্ছি, চ্যালেঞ্জিং, আ বিগিনার মাইট মেডিটেট ফর অনলি আ ফিউ মিনিটস। একজন নতুন মেডিটেশনের ব্যক্তি বা ধ্যানে আসা নতুন ব্যক্তিরা তারা মাত্র কয়েক মিনিটের জন্যই মানে মেডিটেট করতে পারে বা ধ্যান করে, এবং তারপরে দেন ওয়ার্ক আপ টু লঙ্গার ডিউরেশন। ওয়ার্ক আপ মানে কি? ওয়ার্ক আপ মানে হচ্ছে আসলে এখানে কাজ করা বুঝাইছে। সে অল্প কয়েক মিনিট ধ্যান করে তারপরে সে কি করতে পারে, লঙ্গার ডিউরেশন, অর্থাৎ সে আরো বেশি সময় যাবত কাজ করতে পারে। তাহলে এটা কি বুঝিয়েছে যে নতুন নতুন যারা মেডিটেশন আসে তারা বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে না, তারা অল্প সময় মেডিটেশন করেই ভালো একটা ফলাফল পায় এবং সে দীর্ঘ সময় যাবত কাজটা করতে পারে, তার অন্যান্য কাজ আর কি। তারপর আসি, ওকে, তারপর দেখি মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস। সেন্টেন্সটা বাংলা একটু বুঝো। রিলিজ মানে হচ্ছে মুক্ত করা, কোনো কিছু মুক্ত করা, মুক্ত করা বা ছাড়া, ঠিক আছে? রিলিজ, যেমন আমরা মুভি রিলিজ হয়েছে, মুভি ছাড়ছে। তাহলে অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা। আর এই যে কামনেস মানে হচ্ছে শান্ত বা শান্তি বলি আমরা এটাকে, শান্তি বা নীরবতা, শান্তি বা নীরবতা। আচ্ছা দেখো কি বলছে, মেডিটেশন রিলিজ অ্যাংজাইটি, রিলিজেস থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে
এই ধ্যান জিনিসটা হচ্ছে মানুষের মন থেকে যে দুশ্চিন্তা আছে, চাপ আছে, এটাকে মুক্ত করে, এটার প্রেশারটা শেষ করে, যে সে মেডিটেশন করে তার মধ্যে যে অ্যাংজাইটি ফিলিংটা সেটা থাকে না। এবং কি করে আরো ব্রিংস আ স্টেট অফ কামনেস। স্টেট মানে হচ্ছে অবস্থা, স্টেট মানে কি অবস্থা। তাহলে ব্রিং মানে কি, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, নিয়ে আসা। তাহলে কি করে সেটা বলছে যে এই যে মেডিটেশন আমাদের মধ্য থেকে যে দুশ্চিন্তাকে সরিয়ে দেয়, দুশ্চিন্তাকে মুক্ত করে এবং আমাদের মধ্যে একটি নীরব বা শান্তি অবস্থা তৈরি করে, শান্ত অবস্থা তৈরি করে। তাহলে স্টেট অফ কামনেস, তাহলে কি শান্ত অবস্থা তৈরি করে আমাদের মধ্যে, আমরা খুব কুল থাকতে পারি। তারপর ইট ইনক্রিজেস, ইনক্রিজ অর্থ বাড়া, এটা আমরা অন্য একটা ক্লাসে পড়িয়েছি। তাহলে ইট ইনক্রিজেস, এটা বৃদ্ধি করে দ্য থিঙ্কিং অ্যাবিলিটি। তাহলে থিঙ্কিং মানে কি চিন্তা, তাহলে থিঙ্কিং মানে কি চিন্তা শক্তি, থিঙ্কিং অ্যাবিলিটি মানে কি চিন্তা শক্তি। তাহলে ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ হিউম্যান ব্রেইন। তাহলে এটা মানুষের মস্তিষ্কের চিন্তা শক্তিকে বাড়ায়। তাহলে মেডিটেশন করলে কি হয়, আমাদের যেই মাথার যেই এত ঝামেলা চাপ এগুলো থেকে মুক্ত হয়ে বরং আমরা কি করতে পারি, আমরা চাপহীনভাবে একটা জিনিস ভাবতে পারি। তাহলে কি করে আমাদের ব্রেইনের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে। সো দ্যাট, যাতে, সো দ্যাট অর্থ কি যাতে, বা যাতে করে পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল, মানুষ যেন আরো ভালো নিয়ন্ত্রণ পায়। তাহলে হ্যাভ অর্থ কি পাওয়া, এখানে হ্যাভ অর্থ হচ্ছে কি পায়। তাহলে মানুষ যেন আরো ভালো কি পায়, আ বেটার কন্ট্রোল, আরো ভালো একটি নিয়ন্ত্রণ ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অফ দেয়ার ইমোশনস। তাহলে কি করে তারা কি পায়, যাতে তারা নিজেদের উপর নিজেদের যে আবেগকে সংযত করার, আবেগ নিয়ন্ত্রণ করার জন্য আরো বেশি কি পায়, একটা ভালো নিয়ন্ত্রণ শক্তি পায়। তাহলে পুরোটা বাংলা কি আসছে, ইট ইনক্রিজেস, ইট মানে কি মেডিটেশন, তাহলে ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং এবিলিটি অফ হিউম্যান ব্রেইন। তাহলে এই মেডিটেশনটা বা ধ্যানটা মানুষের চিন্তা শক্তির, ব্রেইনের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে, সো দ্যাট যাতে পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশনস, যাতে করে মানুষ তার ইমোশন বা আবেগের উপর আরো ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে। ওকে, তারপর দেখি দোজ হু প্র্যাকটিস মেডিটেশন। তাহলে এই দোজ মানে কি তারা, আর হু মানে কি যারা। তারা যারা প্র্যাকটিস করে মেডিটেশন, তারা যারা মেডিটেশন বা ধ্যানটা অনুশীলন করে, ক্যান ওয়ার্ক টায়ারলেসলি। টায়ারলেসলি মানে কি, টায়ারলেসলি মানে হচ্ছে ক্লান্তিহীনভাবে, ক্লান্তিহীনভাবে। তাহলে কি বলছে দেখো, দোজ হু প্র্যাকটিস মেডিটেশন, তাহলে যারা মেডিটেশন করে বা ধ্যান করে, ক্যান ওয়ার্ক টায়ারলেসলি ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তাহলে লঙ্গার পিরিয়ড অফ টাইম মানে কি আরো বেশি সময় যাবত। তাহলে নর্মাল মানুষ যেভাবে যতটুকু কাজ করতে পারে, যারা মেডিটেশন করে তারা তার চেয়ে বেশি সময় যাবত খুব টায়ারলেসলি, ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। তার মানে মানুষের ক্লান্তি দূর করার জন্য, কাজে আরো বেশি ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কাজে আরো প্রোডাক্টিভিটি নিয়ে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মেডিটেশন। তারপর আমরা দেখি মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। তাহলে ব্লাড সার্কুলেশন মানে কি রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন। ওকে, তাহলে কি বলছে ইন দ্য ব্রেইন। তাহলে মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন ব্রেইন। তাহলে মেডিটেশন বা ধ্যান যেটা করতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের ব্রেইনে রক্ত সঞ্চালন আরো কি করে, আরো উন্নত করে, আরো উন্নত করে। তাহলে বা করতে সাহায্য করে। আমাদের ব্রেইনের মধ্যে যে রক্ত সঞ্চালন যত ভালো হবে, আমাদের ব্রেইন তত সুন্দরভাবে চিন্তা করতে পারবে, ব্রেইন তত বেশি ফ্রেশ থাকবে, রিফ্রেশ থাকবে। তাহলে আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ধ্যান, অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। তাহলে আমাদের ব্রেইনের মধ্যে এবং শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালনে সাহায্য করে হচ্ছে আমাদের কি, আমাদের এই মেডিটেশন। ওকে, ফাইনালি পরিশেষে বা সবশেষে মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানে কি, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা। কি পাচ্ছি এটা আমরা, সৃজনশীলতা। ওকে, সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আত্মসচেতনতা, আত্মসচেতনতা, অ্যান্ড
টলারেন্স, টলারেন্স মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য বা সহ্য ক্ষমতা। টলারেন্স মানে হচ্ছে কি সহ্য ক্ষমতা। ওকে, কি পাচ্ছি ফাইনালি, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। মানে আমাদের ধ্যান কি করে, আমাদের মধ্যে সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা তৈরি করে, আমাদের মধ্যে আত্মসচেতনতা তৈরি করে এবং আমাদের মধ্যে সহ্য ক্ষমতা তৈরি করে। সো ক্লিয়ার এ পর্যন্ত বাচ্চারা? মেডিটেশন বাংলা হচ্ছে ধ্যান। বাচ্চারা এতটুকু ক্লিয়ার? সবাই একটু জানাও তো এই পর্যন্ত আমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এমসিকিউ সলিউশনে কিন্তু চলে যাব এখন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া পুরা ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা সবাই এমসিকিউ সলিউশনে চলে যাই। আমরা ক্লাসের ডিউরেশন আজকে খুব বেশি করবো না, আমরা টপিক অনুযায়ী চলে যাই। এমসিকিউ সলভ। ওকে দেখো কি বলেছে, দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা অ্যান্সার করবা। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি অ্যাবাউট সামথিং ইজ আ স্টেট অফ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ মেডিটেশন। গতকাল ক্লাসে এগুলোকে খুব স্পষ্টভাবে বলেছি যে এই সেন্টেন্সে স্টেট মানে কি বুঝিয়েছে, সেটা কি কান্ট্রি, সিচুয়েশন, ডমিনিয়ন অর রিয়ালম, কোনটা বোঝাইছে বলো? প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য, প্রথমে এমসিকিউ। আচ্ছা সবাই প্রথমে এমসিকিউ সলভ করো। এই তো বাহ, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছে। বা এই তো অর্ঘ অ্যান্সার দিয়েছে আমাদেরকে, মিজানুর রহমানও অ্যান্সার সঠিক হয়েছে, সীমা আক্তার উত্তর সঠিক হয়েছে, মাহবুবুর রহমান, এমডি হাবিবুর রহমান তোমার উত্তর সঠিক হয়েছে, মায়রা জান্নাত, হাবিবুর রহমান সজীব, এমডি সাদিকুল ইসলাম, নাফিজা বিভা, নুসরাত জাহান মিম, তারপর হচ্ছে আমাদের সজন খান, সুমিত তাজ, বা সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছে আমাদেরকে। সূচনা আফরাও কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে সিচুয়েশন। এখানে এটা বলতে অবস্থা বোঝাচ্ছে, যে একটি উচ্চ বা অধিকতর সচেতন অবস্থায়, রাইট? ওকে, তাহলে তার পরের কোয়েশ্চেনটা আমি একটু দেখি তো কি এসেছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বিয়ার্স দ্য অপোজিট মিনিং অফ প্রগ্রেসিভ? প্রগ্রেসিভ শব্দটার নেগেটিভ ওয়ার্ড কোনটা? ইমপ্রেসিভ, রিগ্রেসিভ, ডিসকার্সিভ নাকি ডিগ্রেসিভ? বলো কোনটা সঠিক মনে হচ্ছে তোমাদের? বলো একটু। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। অনেকে ইমপ্রেসিভ বলতেছে, প্রোগ্রেসিভের বিপরীত কেন? এটা দেখো বিপরীত চাইছে, কিন্তু বিপরীত শব্দ তো প্রোগ্রেসিভের বিপরীত হচ্ছে ডিগ্রেসিভ, মানে হচ্ছে নিচের দিকে যাওয়া, অবনত হওয়া। প্রোগ্রেসিভ মানে হচ্ছে উন্নত হওয়া, আর ডিগ্রেসিভ মানে হচ্ছে কোনো জিনিস থেকে চ্যুত হয়ে যাওয়া, সেখান থেকে পড়ে যাওয়া। ওকে, তারপর আমরা দেখি কি আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন মিন ইন দ্য থার্ড প্যারাগ্রাফ? সবাই একটু অ্যান্সার দাও। কনসেন্ট্রেশন মানে কি বুঝাইছে? কনসেন্ট্রেশন মানে কি? কনজেলেশন, নটিস, থিঙ্কিং না ফোকাস? কোনটা বুঝাইছে? কনসেন্ট্রেশন মানে কোন শব্দটার সাথে সবচেয়ে ভালো যায়, এটা একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও, যে কনসেন্ট্রেশন বা মনোযোগ এইটার সাথে কোন শব্দটা সবচেয়ে সুন্দরভাবে প্যারালাল হচ্ছে বা সুন্দরভাবে যাচ্ছে। রাইট, এই তো তোমরা কিন্তু পারতেছো। রাবে বর্ষা ছিচির কিছু নাই, পরেরগুলো অ্যান্সার করো। সবাই কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও ভাইয়েরা। ওকে, ডি রাইট, ফোকাসিং। তাহলে কনসেন্ট্রেশন মানে হচ্ছে খুবই গভীর মনোযোগ, ঠিক সেম ভাবে মানে ফোকাস মানে হচ্ছে কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দেওয়া। তারপর
দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা আসলে কি সম্পর্কে, হাউ দ্য বিগিনার্স, মানে এই প্যাসেজটা টোটাল প্যাসেজটা পড়ে আমরা কি বুঝলাম, মানে তোমার এই যে নিচে 4টা সেন্টেন্স দেওয়া আছে, 4টা টার্ম বা 4টা টাইটেল, এই 4টার মধ্যে কোন টাইটেলটা আমাদের টোটাল প্যাসেজটাকে সবচেয়ে বেশিভাবে কাভার করতে পারে, কোনটা। এই প্যাসেজটার উদ্দেশ্য কি ছিল বা প্যাসেজটা কি সম্পর্কে ছিল, হাউ দ্য বিগিনার্স ক্যান স্টার্ট মেডিটেশন, বিগিনাররা কিভাবে মেডিটেশন শুরু করবে, এইটা ছিল কি এই প্যাসেজের মূল উদ্দেশ্য, নাকি দ্য বেনিফিটস অফ মেডিটেশন, মেডিটেশনের যেই সুবিধা বুঝাইছে, নাকি দ্য প্রসেস অফ মেডিটেশন, মেডিটেশনের মানে প্রক্রিয়া বুঝাইছে, ভলতেয়ারস এক্সপ্লেনেশন অ্যাবাউট মেডিটেশন, নাকি মেডিটেশন সম্বন্ধে ভলতেয়ার কি বলছে সেটা বুঝাইছে। বলো কোনটাকে মনে হচ্ছে সবচেয়ে বেশি রিলেটেবল, মানে কোনটা সবচেয়ে বেশি যাচ্ছে আমাদের কোয়েশ্চেনের সাথে। দ্যাট ক্যান বি দ্য টাইটেল অফ দিস কোয়েশ্চেন, বলো। রাইট, অনেকে বলছে হাউ দ্য বিগিনার্স ক্যান স্টার্ট মেডিটেশন, না বিগিনারদের নিয়েই সব কথা বলা হয় না এখানে, না ভলতেয়ার এক্সপ্লেনেশনও পুরা জিনিসটা কভার করে না, ভলতেয়ারের মানে ভলতেয়ার ব্যাখ্যা করছে মেডিটেশন জিনিসটা কি, এটা জাস্ট একটা আমাদের কি সংজ্ঞা ছিল, এটা কিন্তু মূল উদ্দেশ্য না আমাদের প্যাসেজের। হ্যাঁ রাইট, এটা হচ্ছে বি নাম্বার, দ্য বেনিফিটস অফ মেডিটেশন। এটা হচ্ছে এই টোটাল প্যাসেজটা বোঝানোর মানে হচ্ছে মেডিটেশন করলে কি কি আমাদের সুবিধা হয়, টায়ারলেসলি কাজ করতে পারি, আমরা দুর্বল হই না, আমাদের কনসেন্ট্রেশন বাড়ানো যায়, ফোকাস করা যায়, এই টোটাল কথাগুলো হচ্ছে ছিল মেডিটেশনের সুবিধা, এটার উপকারিতা সম্বন্ধে কথা ছিল। ওকে, তারপর মেডিটেশন ইজ এ অর এন টু ট্রেন আপ দ্য মাইন্ড, কি মেডিটেশন ইজ আ মেথড, প্রসিজিওর, অ্যাপ্রোচ, টেকনিক, কোন শব্দটা ভালো যায়, ইজ আ মেথড টু ট্রেন মানে হচ্ছে বইয়ে যেটা ছিল, প্যাসেজে যেটা ছিল সেটা তোমাকে দিতে হবে, প্যাসেজে কি মেথড ছিল, প্রসিজিওর ছিল, অ্যাপ্রোচ ছিল, নাকি টেকনিক ছিল, বইয়ে যে লাইনটা ছিল ঠিক ওই লাইনটা তোমাকে অ্যান্সার করতে হবে। সো একটি অ্যান্সার জানো। জান্নাতুল সাদি জিজ্ঞেস করছে মেডিটেশন কি, মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। ওকে, ওকে, শামীম ইসলাম অ্যান্সার দিয়েছে অ্যাপ্রোচ, কোহিনুর আক্তার অ্যাপ্রোচ, তার মানে বইয়ের মধ্যে কিন্তু ঠিক এই লাইনটা ছিল, তাইলে এইটা সবচেয়ে বেশি এই টাইপের কোয়েশ্চেন আসে হচ্ছে অ্যাডমিশনে বেশি, মানে তুমি তো এইচএসসিতে পাবাই কিন্তু অ্যাডমিশনে বেশি পাবা, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তো প্যাসেজ কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে তো এইচএসসিতে প্যাসেজটা দেওয়া থাকবে, তাই তুমি খুঁজে বের করে ফেলবা যে কোন লাইনে ছিল, কিন্তু অ্যাডমিশনে যেটা হবে তোমাকে এটা দেওয়া থাকবে না, তুমি বাসা থেকে যে প্যাসেজ পড়ে গেছো সব বলবে যে ওই কবিতার মধ্যে কোন ওয়ার্ডটা ব্যবহার করছে বা ওই গল্পের মধ্যে, তাই আমরা বলবো যে এইসব ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখনই পড়বা, খুবই ভালোভাবে প্যাসেজটাকে 3 থেকে 4 বার পড়তে বলছি ভাইয়া, ক্লাস শেষ হওয়ার পরে এর পরের লেকচার আগ পর্যন্ত তুমি এটাকে 3 থেকে 4 বার পড়ে ফেলবা। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোন স্টেটমেন্টটা ট্রু না, মানে এটা সত্য না, কি কি আছে, মেডিটেশন ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি, মেডিটেশন আমাদের চিন্তা শক্তি বাড়ায়, এটা কি সত্য না, এটা সত্য কথা, মেডিটেশন ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, এইটাও সত্য কথা, মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্রেডিশন, এটা ধর্মীয় বিভিন্ন ধর্মের এটা একটা অংশ, এই কথাটাও সত্য, at present বা in present days meditation is practice to become up to date, মানে আমরা আধুনিক হওয়ার জন্য এখন মেডিটেশন করি, এটা কিন্তু সত্য কথা না, এটা প্যাসেজের কোথাও ছিল না এবং এটা বাস্তবেও সত্য না, আমরা কখনোই আপডেট হওয়া, আপ টু ডেট মানে হচ্ছে কি হওয়া, আপ টু ডেট হওয়া মানে হচ্ছে তুমি আধুনিক হওয়া বা নতুন জিনিসের সাথে খাপ খাইয়ে নেওয়া, সো এইটা কিন্তু আমাদের ভুল উত্তর, অর্থাৎ এই কথাটা ভুল কিন্তু উত্তরটা সঠিক। ওকে, তারপর according to the text which one of the following meditation is suitable for the beginners, বিগিনারদের জন্য কোন মেডিটেশনটা ইম্পর্টেন্ট বা কোন মেডিটেশনটা তারা করতে পারে বলো তো একটু, এইটা কিন্তু আমাদের প্যাসেজে ছিল। হ্যাঁ, মোহাম্মদ দিন ইসলাম বন্ধন উত্তর দিয়েছো, তোমার উত্তর সঠিক হয়েছে ভাইয়া, সিনথিয়ার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তোমরা বলো এইটার উত্তর কি হবে, সবাই একটু এই উত্তরটা জানাও।
ফোকাসড। এটা অ্যান্সার কি হবে বাচ্চারা? না, ফোকাস তো না, না ফোকাস হচ্ছে উদ্দেশ্য, যে ফোকাস বাড়ানোটা উদ্দেশ্য। আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ আজানটা শেষ হোক। ওকে, হ্যাঁ আজান শেষ হয়েছে এখানে। চলো, অনেকে হচ্ছে ক্লাস লেট করে ঢুকেছো, তোমার 4টা বাজে আমি নোটিফিকেশন দিয়ে রেখেছি ক্লাসে। আর প্রতিদিন ক্লাস, এটা নিয়ে অনেকে আমাকে খুব পীড়া দিচ্ছ, বলতেছে প্রতিদিন ক্লাস প্রতিদিন ক্লাস। এটা হচ্ছে আমি কিন্তু আমার জায়গায় অনর, হ্যাঁ আমার কাজ একটাই, সেটা হচ্ছে তোমাদেরকে খুব ভালোভাবে জিনিসগুলো যেন কমপ্লিট হয়। এটার জন্য এই ক্লাসগুলো 40 মিনিট 50 মিনিট, আজকে বলছি যে 40 সর্বোচ্চ 50 মিনিট ক্লাস নিব। 10-এ শুরু করেছি, 10-এ আমরা ক্লাস টাইম শুরু করেছি, অর্থাৎ 5টার মধ্যে, অর্থাৎ আমরা ব্রেকের আগে ক্লাস শেষ। বাট এই জিনিসটা তোমরা এইভাবে বললো না যে প্রতিদিন ক্লাস। একটা সময় দেখবা যে তুমি বলবা টিচারকে গিয়ে গিয়ে বলবা যে ভাই ক্লাস করান ক্লাস করান, কিন্তু হবে না, কিন্তু সম্ভব না এটা। সো লাইভ ক্লাসে শেষ হয়ে গেলে কিন্তু এটা আমি আর করবো না কখনোই। সো এখন আমার সর্বোচ্চ সাপোর্টটা আমি দিচ্ছি। সো এটাকে নেওয়ার চেষ্টা করো, এটাকে নেগেটিভ না নিয়ে বরং পজিটিভলি নাও, যে ভাইয়া শেষ করছে সুন্দরভাবে সব কিছু। আচ্ছা, এটা হচ্ছে প্রগ্রেসিভ রিল্যাক্সেশন, ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করা, এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যাসেজে ছিল। ওকে চলো তাহলে আমরা একটু কোয়েশ্চেনগুলোকে সুন্দরভাবে দেখি। ওকে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য প্যাসেজ? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মেসেজ? এই প্যাসেজটার, এই টোটাল প্যাসেজটার মেসেজ কি ছিল, তোমাকে আসলে কি বুঝাইতে চেষ্টা করছে, এইটা আমরা একটু দেখি যে এই টোটাল প্যাসেজটা আসলে আমাকে কি বোঝানোর চেষ্টা করছে। কি বলছে দেখো, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ মেডিটেশন। ডিলস উইথ মানে হচ্ছে তোমাকে বলে, তোমাকে এই ধারণা দেয়। হ্যাঁ, ডিলস উইথ মানে কি, এই ধারণা দেয়, যে ধারণা দেওয়া, ধারণা দেওয়া। তাইলে কি বলছে দেখো, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ মেডিটেশন। এই প্যাসেজটা কিসের ধারণা দিচ্ছে আমাদেরকে? মেডিটেশন বা ধ্যানের যে গুরুত্ব সেইটার ধারণা দিচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ অ্যাকর্ডিং টু শব্দটা মাথায় রাখবা, অ্যাকর্ডিং এর সাথে টু বসে মানে হচ্ছে অনুসারে। এটা অর্থ কি? অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজটা অনুসারে মেডিটেশন ক্যান হেল্প আস, মেডিটেশন আমাদের সাহায্য করতে পারে রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আমাদের চাপ এবং যে দুশ্চিন্তা কমাতে। রিডিউস মানে কমানো, এটা আমরা গত ক্লাসে প্যাসেজ পড়ার সময় বলেছি। তাহলে মেডিটেশন আমাদের সাহায্য করতে পারে রিডিউস মানে কমাতে, কি কমাতে? স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আমাদের চাপ এবং দুশ্চিন্তা কমাতে আমাদের সাহায্য করতে পারে। অ্যান্ড ইমপ্রুভ আওয়ার স্কিল ইন ফোকাসিং,
কন্ট্রোলিং ইমোশন, ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। এবং আমাদের অনেকগুলো জিনিসের উন্নত করতে সাহায্য করে। কি কি উন্নত করতে? আমাদের ফোকাস বাড়াতে, মানে স্থির লক্ষ্য অর্জন করতে, কন্ট্রোলিং ইমোশন আমাদের আবেগকে সংযত করতে, ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। এইগুলোই হচ্ছে আমাদের এই টোটাল প্যাসেজটার মূল মেসেজ বা মূল বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর একটু দেখি, হাউ ক্যান আ বিগিনার ট্রাই মেডিটেশন। একজন বিগিনার কিভাবে মেডিটেশন করে, এটা কিন্তু আমাদের প্যাসেজে বলা ছিল। তাহলে আমরা আবার একটু চেক করি, বাংলা অর্থটা বুঝাই দিই। আ বিগিনার ক্যান ট্রাই মেডিটেশন উইথ দ্য হেল্প অফ আ ট্রেইনার। একজন যে নতুন মেডিটেশন শুরু করে সে কিন্তু ট্রেইনারের সাহায্যে সে মেডিটেশনটা করতে পারে। ওকে, দেয়ার আর ট্রেইনার্স হু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস সাচ এজ ইমপ্রুভড ব্রিদিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন। অর্থাৎ কিছু কিছু প্রশিক্ষক রয়েছে যে তারা বিভিন্ন প্রশিক্ষণ শালায় গিয়ে করে। তো ওই প্রশিক্ষকেরা নতুনদেরকে কিছু এক্সারসাইজ দিয়ে সাহায্য করে। কেমন এক্সারসাইজ? কি বলছে দেখো, ইমপ্রুভড ব্রিদিং, অর্থাৎ খুব ধীরে ধীরে উন্নত শ্বাস নেওয়া, এবং কি প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, এবং ধীরে ধীরে সে শ্বাস ত্যাগ করা। এই ধরনের রিল্যাক্সেশন বা ধীরে নিঃশ্বাসের উপর যেই প্র্যাকটিসগুলো আছে, এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো দিয়ে বিগিনারদেরকে কি করে, হেল্প করে। এবং এইভাবেই বিগিনার হচ্ছে মেডিটেশনটা করতে পারে। এটাই বলছে যে হাউ ক্যান আ বিগিনার ট্রাই মেডিটেশন। একজন বিগিনার কিভাবে করতে পারে, কিভাবে ধ্যান করতে পারে। তারপর দেখো কি আছে, ডেসক্রাইব ভলতেয়ার্স এক্সপ্লেনেশন অফ মেডিটেশন ইন ইয়োর ওয়ার্ড। তোমার ভাষায় তুমি ভলতেয়ারের কথাটাকে ব্যাখ্যা করো। ওকে, কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু ভলতেয়ার মেডিটেশন ইজ অ্যান অথেন্টিক ওয়ে। অথেন্টিক মানে হচ্ছে খাঁটি। অথেন্টিক মানে কি? খাঁটি, খাঁটি বা বিশুদ্ধ। তাহলে ভলতেয়ারের মতে মেডিটেশন ইজ অ্যান অথেন্টিক ওয়ে। মেডিটেশন হচ্ছে একটা খুবই খাঁটি একটা পন্থা, একটা খাঁটি একটা পদ্ধতি। এই ওয়ে অর্থ কি? এই ওয়ে শব্দ অর্থ হচ্ছে পন্থা বা পদ্ধতি। তাহলে ভলতেয়ারের মতে মেডিটেশন হচ্ছে একটা খাঁটি পদ্ধতি অফ অ্যাচিভিং, অফ আছে প্রিপোজিশন, তাহলে বারবার সাথে আইএনজি, তাহলে অফ অ্যাচিভিং ইটার্নাল অ্যাওয়ারনেস অ্যান্ড পিওর হার্ট। ইটার্নাল মানে কি বলছিলাম? শাশ্বত সচেতনতা, শাশ্বত স্বর্গীয় সচেতনতা, এবং পিওর হার্ট একটি বিশুদ্ধ হৃদয় অর্জন করতে। তাহলে ভলতেয়ারের মতে একটি শাশ্বত সচেতনতা এবং বিশুদ্ধ একটি হৃদয় অর্জন করার জন্য, বিশুদ্ধ মন পেতে, যে মনে খুব ঝামেলা নাই, অ্যাংজাইটি নাই, টেনশন নাই, এমন একটা মন পাওয়ার জন্য বা অর্জন করার জন্য হচ্ছে মেডিটেশন একটি খাঁটি পদ্ধতি। হি সেজ দ্যাট মেডিটেশন অ্যালাউস ওয়ানসেলফ টু থিঙ্ক উইদাউট অ্যাংজাইটি। তিনি বলছেন মেডিটেশন একজন মানুষকে সাহায্য করে টু থিঙ্ক উইদাউট অ্যাংজাইটি, দুশ্চিন্তা ছাড়া চিন্তা করতে সহায়তা করে, লার্ন ন্যাচারালি, কি প্রাকৃতিকভাবে শিখতে সাহায্য করে, অর উইদাউট ডিফিকাল্টি, এবং কোনো ধরনের কষ্ট ছাড়া। ডিফিকাল্টি মানে কি? ঝামেলা বা কষ্ট, কষ্ট বা ঝামেলা। তাহলে কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো একটা জিনিস শিখতে সাহায্য করে। অ্যান্ড রিয়েলাইজিং ইনফিনিটি ওভারকামিং লিমিটেশন। মানুষের লিমিটেশন মানে হচ্ছে মানুষের যেই প্রতিবন্ধকতা, মানুষের যেই কি বলবো স্বল্পতা, মানুষের তো জ্ঞান সীমিত, সীমাবদ্ধতাকে ওভারকাম করে মানে কি? মানে সীমাবদ্ধতার উপরে গিয়ে মানে অসংখ্য জিনিস, অসীম জিনিস জানার জন্য, অসীম জিনিস। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে বিভিন্ন ধর্মে কিন্তু মনে করা হয় যে মেডিটেশনের মাধ্যমে তারা তাদের সৃষ্টিকর্তাকে দেখে, বা এইরকম। আমি যার যার ধর্ম, যার যার জায়গায় আমি এভাবে জাস্ট ধারণা দিচ্ছি যে মেডিটেশনের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে তারা তাদের যেই শক্তি লাভ করে, তারা যে তাদের যেই প্রাপ্য বস্তু বা চ্যারিশড যে লালিত জিনিসটা, বিভিন্ন ব্লেজিংস তারা পাওয়ার চেষ্টা করে ধ্যানের মাধ্যমে। ধ্যানের মাধ্যমে তারা তাদের স্রষ্টার বা যে বিভিন্ন যেটা আমি হইতে পারে, আমি তো সব ধর্মের মধ্যে সর্বোচ্চ সম্মান রেখার কথা বলি, এটা কখনোই আমি মেনটেন করা মিস করি না। সো এইটা তোমরা বিভিন্ন বই পড়লে বা বিভিন্ন পৌরাণিক জিনিস পড়লে দেখবা যে এরকম হতো। সো ওই অনুযায়ী হচ্ছে ভলতেয়ার কথাটা বলছে যে শাশ্বত একটা চিন্তা অর্জন করা যায়, এবং কি বলেছে দেখো যে ইনফিনিটি ওভারকামিং লিমিটেশন, নিজের মানুষের সীমাবদ্ধতার উপরে গিয়ে অসীম জিনিসকে পর্যন্ত জানা যায়। এইটা হচ্ছে ভলতেয়ারের কথা। ওকে, তারপর
ডিফাইন মেডিটেশন ইন ইউর ওন ওয়ার্ডস, তুমি তোমার নিজের ভাষায় মেডিটেশন বা ধ্যান জিনিসটা কি সেটাকে একটু ব্যাখ্যা করো। চলো আমি একটু দেখি কি বলছে। মেডিটেশন ক্যান বি ডিফাইন্ড, ডিফাইন্ড মানে কি ব্যাখ্যা করা। তাহলে মেডিটেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ সেট অফ টেকনিক্স। সেট অফ টেকনিক্স মানে কি কিছু পদ্ধতির কি সমষ্টি। তাহলে মেডিটেশনকে ব্যাখ্যা করা যায় কিছু পদ্ধতির সমষ্টি হিসেবে দ্যাট আর ইন্টেন্ডেড টু এনকারেজ দ্যাট আর ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড মানে হচ্ছে যেটা ইচ্ছা করা হয়, যেটা ইচ্ছা করা, ইন্টেন্ড মানে হচ্ছে ইচ্ছা করা। ইন্টেনশন বলি না আমরা, তুই নিজে ইন্টেনশন থেকে করছিস, নিজের ইচ্ছা থেকে করছিস। তাহলে দ্যাট আর ইন্টেন্ডেড টু এনকারেজ আ হাইটেন্ড স্টেট অফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফোকাসড অ্যাটেনশন, যেটা একটা উচ্চ মাত্রার সচেতনতা এবং আমাদের ফোকাসড মানে স্থির মনোযোগ বাড়ানোর জন্য কাজে লাগে এইরকম কিছু পদ্ধতি বা কোনো কাজের প্রক্রিয়া বা চিন্তার প্রক্রিয়াকে বলা হচ্ছে মেডিটেশন বা ধ্যান। অর্থাৎ টোটাল মিলে বলা হচ্ছে এটা হচ্ছে একটা টেকনিকের সেট অফ টেকনিক। টেকনিক মানে কি পদ্ধতি, পন্থা, উপায়। তাহলে কিছু উপায়ের সমষ্টি, যে উপায়টা ব্যবহার করা হয় কিসের জন্য, আমাদের হাইটেন্ড স্টেট অফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে উচ্চ লেভেলের সচেতনতা অর্জন করার জন্য, নিজের চিন্তা ভাবনার ক্ষেত্রে, নিজের ইমোশনের ক্ষেত্রে, নিজের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে, এবং ফোকাসড অ্যাটেনশন বাড়ানোর জন্য। কোনো জিনিস অর্জন করার জন্য আমাদের যে অ্যাটেনশনটা প্রয়োজন, যে ফোকাসটা প্রয়োজন, স্থির চিন্তা প্রয়োজন, সেই স্থির চিন্তা অর্জনের জন্য হচ্ছে আমাদের মেডিটেশনটা করা হয়। লাস্ট কোয়েশ্চেন আমাদের হয়তো আজকের, আচ্ছা, ক্যান মেডিটেশন বি অ্যাডাপ্টেড টু মডার্ন লাইফ? অ্যাডাপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাডাপ্ট মানে কি গ্রহণ করা। আচ্ছা কি বলছে দেখো, ক্যান মেডিটেশন বি অ্যাডাপ্টেড টু মডার্ন লাইফ? বর্তমান সময়ের সাথে কি আমরা এটাকে মিলাইতে পারি? এখানে মিলানো হইতে পারে, যে মিলানো, যে বর্তমান যে মডার্ন লাইফ বা আধুনিক জীবনের সাথে কি আমরা মেডিটেশনকে মিলাইতে পারি? কিভাবে অতীতের যে মেডিটেশন ছিল আর এখনকার সাথে এটাকে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবা, কিভাবে মানে সংযোগ মানে কি বলে এটাকে আমরা বলি সম্পৃক্ত কিভাবে করবা, দেখি একটু। ইয়েস ইট ক্যান বি, ওকে, মানে এটা মিলানো যাচ্ছে। মেডিটেশন ক্যান বি প্র্যাকটিসড ইন আওয়ার এভরিডে লাইফ। আমরা আমাদের প্রতিদিনের জীবনে মেডিটেশনকে কি করতে পারি, অনুশীলন করতে পারি। টু প্র্যাকটিস মেডিটেশন প্র্যাকটিস করার জন্য বা অনুশীলন করার জন্য উই নিড টু অ্যাড টাইম ডেইলি ফর ইট। উই নিড টু অ্যাড টাইম, অ্যাড মানে কি যুক্ত করা। তাহলে আমাদেরকে অবশ্যই করতে হবে, আমাদেরকে প্রতিদিন যুক্ত করতে হবে একটা নির্দিষ্ট সময়, যে আমি আধা ঘন্টা প্রতিদিন মেডিটেশন করব। আমার টোটাল কাজের লাইফের সাথে আমাকে আধা ঘন্টা করে যুক্ত করতে হবে। এমন না 24 ঘন্টার সাথে যুক্ত করবা, অর্থাৎ বলছে তোমার যে ওয়ার্ড ডে যা যা কাজ করো সেই কাজের লিস্টের সাথে তুমি মেডিটেশনকে যুক্ত করবা টাইমটাকে। অ্যান্ড ট্রাই টু বিকাম মোর ইথিক্যাল। ইথিক্যাল মানে হচ্ছে, মানে এটাকে আমরা বলি কি জানো, মানে নৈতিক, আমরা নৈতিক বলি। অর্থাৎ আমরা মেডিটেশন করার জন্য কি করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট সময় রাখতে হবে এবং আমাদেরকে নৈতিক হতে হবে। অর্থাৎ তুমি যদি অনৈতিক কাজ করো তাহলে মেডিটেশন কোনো কাজে আসবে না। সো অ্যাজ টু অ্যাক্সেলারেট ইউর প্রগ্রেস, প্রগ্রেস মানে হচ্ছে উন্নতি। অর্থাৎ তুমি যদি নিজের উন্নতি করতে চাও তাহলে একটা নির্দিষ্ট সময় মেডিটেশনকে রাখবা এবং তুমি কি করতে পারবা, তুমি এই অ্যাক্সেলারেট মানে হচ্ছে বৃদ্ধি করা। কি করা? বৃদ্ধি করা। তাহলে তুমি তোমার উন্নতিকে বৃদ্ধি করার জন্য কি করতে হবে, তোমাকে অনেক বেশি নৈতিক হতে হবে। সো এই ছিল মোটামুটি মেডিটেশন বর্তমান লাইফে কেউ ইউজ করতে পারে, এটার মোটামুটি ছোট্টখাটো একটা ব্যাখ্যা। আচ্ছা ভাইয়া আজ পিডিএফ দিবেন, প্র্যাকটিস করা লাগবে সব। হ্যাঁ পিডিএফ দিয়ে দিব তো। ব্রিফলি মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে। হ্যাঁ ব্রিফলি মানে কি সংক্ষিপ্তভাবে। তোমরা যে কোনো জিনিস না পারলে তো প্রশ্ন করো, কোনো ওয়ার্ড মিনিং বা কোনো জিনিস না বুঝলে প্রশ্ন করে ফেলবো ভাইয়াকে ইজিলি। তারপর সময় একটু সামারিটা দেখি, ছোট্ট একটা সামারি। ভাইয়া অর্থটা একটু বলে দিচ্ছি, সামারিটা দ্রুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া কোয়েশ্চেনগুলো কি মুখস্থ করতে হবে? মাস্ট মাস্ট মাস্ট। ভাইয়া ড্রিমের প্যাসেজের এমসিকিউ বা কি? ড্রিম প্যাসেজের এমসিকিউটা, আচ্ছা ড্রিম প্যাসেজ এমসিকিউটা করাবো। ইসলাম আমাদের সব কিছু ভারসাম্য বজায় রাখতে বলেছে, কেউ বাড়াবাড়ি কইরেন না প্লিজ। সঠিক। আচ্ছা
আচ্ছা, এত পড়ালেখা করে কি লাভ, একদিন তো মরেই যাব। হ্যাঁ, তো এই প্রশ্ন কেন করো? জান্নাতুল মামা মায়েশা, এগুলো এগুলো করো না ভাই। সামারির সর্বোচ্চ আমি বলবো যে সর্বোচ্চ 6 সেন্টেন্সেস। হ্যাঁ, 6 সেন্টেন্সেস। তুমি চাইলে 7টাও লিখতে পারো, 6 থেকে 7টা সেন্টেন্স, এর বেশি না। অবশ্যই লেস দেন হাফ পেজ, লেস দেন হাফ পেজ ইন দ্য এক্সাম। অর্থাৎ তুমি পরীক্ষায় এটাকে 1 পেজের কম, মানে আধা পেজের কম লিখবা। ভাইয়া আগের ইউনিট কি করা হবে না? আচ্ছা, মিথিলা বলেছে আগের ইউনিট কি করা হবে না। তুমি আমাদের ইয়াটা দেখো নাই, আমাদের যেই ক্লাসের যেই রুটিন দিয়েছে, রুটিনটা দেখতে পারো। কিন্তু রুটিনের মধ্যে কিন্তু আগে পরে 23 এবং 24 কিন্তু বই কিন্তু আগে পরে হয়ে গেছে। হ্যাঁ, একই জিনিস 23-24 বইয়ের মধ্যে হচ্ছে উল্টাপাল্টা দেওয়া। সো তুমি একটু রুটিনটা দেখো, রুটিনের মধ্যে কোন কোন প্যাসেজ টপ আমরা রেখেছি সেটা একটু খেয়াল করো। আর আরেকটা বিষয় কিন্তু আমাদের যে টোটাল 32টা ক্লাস, এই 32টা ক্লাসের পরে কিন্তু 5টা ক্লাস এক্সট্রা রাখা আছে। এটা শুধুমাত্র 24 ব্যাচের জন্য, অর্থাৎ 24 ব্যাচের যেই ক্লাসগুলো তারা এই সিলেবাসে মিস যাবে, এই 5টা ক্লাসে আমরা প্রায় যতগুলো তাদের প্যাসেজ আরও ইম্পর্টেন্ট বাকি থাকবে, এগুলো তাদের হচ্ছে বাকি 5টা ক্লাসে শেষ করবো। সো এটা নিয়ে অনেকে কনফিউজ হচ্ছে, ভাই এটা শেষ করা হবে কিনা, এটা শেষ করা হবে কিনা। সো এই 24 ব্যাচে যা যা বাদ থাকবে সেটা আমরা শেষে করবো। ওকে, আমি সামারিটা দেখি। দ্য বেনিফিটস অফ মেডিটেশন আর ডিসকাসড ইন দিস সেকশন। অর্থাৎ আমরা এই প্যাসেজটা, এই সেকশনটার ক্ষেত্রে কি করা হয়েছে, মেডিটেশনের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। ট্রেনিং অ্যাওয়ারনেস, অ্যাটেন্টিভনেস অ্যান্ড কম্পেশন আর দ্য মেইন গোলস অফ মেডিটেশন। তাহলে কি বলছে দেখো, ট্রেনিং অ্যাওয়ারনেস, যে আমাদের মধ্যে যেই সচেতনতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের সচেতনতা বৃদ্ধি করা, অ্যাটেন্টিভনেস আমাদের মনোযোগ বৃদ্ধি করা, অ্যান্ড কম্পেশন মানে হচ্ছে ধৈর্য বা সহ্য ক্ষমতা। তাহলে সহ্য ক্ষমতা আর দ্য মেইন গোলস অফ মেডিটেশন, মেডিটেশনের প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে গোলস অর্থ কি, গোল মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, সিমিলার টু হাউ এক্সারসাইজ টিচেস দ্য বডি, আমাদেরকে এক্সারসাইজ বা আমাদের যেই ব্যায়াম করি, ব্যায়াম যেভাবে আমাদের শরীরকে উজ্জীবিত রাখে, ব্যায়াম যেভাবে আমাদের শরীরে কাজ করে, ইট ডিসিপ্লিনস, ইট মানে কি, ইট মানে কিন্তু মেডিটেশন, ঠিক আছে? তাহলে ইট ডিসিপ্লিনস দ্য মাইন্ড। তাহলে আমরা পুরো প্যাসেজে এই জিনিসগুলো পড়েছি যে আমাদের এক্সারসাইজ যেভাবে শরীরকে আমাদের উজ্জীবিত রাখে, শক্ত সবল রাখে, কাজের প্রতি উজ্জীবিত করে তোলে, ঠিক একইভাবে ইট মানে মেডিটেশন ডিসিপ্লিনস দ্য মাইন্ড, আমাদের মনকে সুন্দর রাখে। ওকে, ইট হ্যাজ বিন প্র্যাকটিসড সিন্স দ্য বিগিনিং অফ টাইম ইন মেনি ডিফারেন্ট রিলিজিয়াস সিস্টেম। তাহলে অনেক ধর্মের মধ্যে সময় আরও অনেক শত বছর আগে থেকেই এটা প্র্যাকটিস করা হচ্ছে। বিকজ ইট হেল্পস, কারণ এটা সাহায্য করে পিপল মানুষদেরকে স্টে ফোকাসড, স্থির থাকতে, রিডিউস টেনশন চিন্তা কমাতে, অ্যান্ড প্রমোট মানে হচ্ছে বৃদ্ধি করা। টু প্রমোট ইনার পিচ অ্যান্ড হারমোনি, ভিতরের বা অন্তর্গত শান্তি এবং সুশৃঙ্খলতা, শান্তি এবং সুচিন্তা, এটাকে উন্নত করতে আমাদের সাহায্য করে। এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি পপুলার টুডে, অর্থাৎ এই মানে কি বলে, এই মেডিটেশন জিনিসটা এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। ইন এডিশন, এছাড়াও তথাপি এটা আমরা বলে হচ্ছে উপরন্তু বাংলা হচ্ছে কি উপরন্তু, মানে এটা ছাড়াও ইট ইনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো। ইট ইনহ্যান্সেস আওয়ার ক্যাপাসিটি অফ থট, ক্যাপাসিটি মানে কি ক্ষমতা, অফ থট মানে কি চিন্তা। তাহলে এই যে মেডিটেশন আমাদের চিন্তার ক্ষমতাকে বাড়ায়, সেলফ অ্যাওয়ারনেস আমাদের যে সচেতনতা বাড়ায়, অ্যান্ড পেশেন্স, ওই যে টলারেন্স মানে সহ্য ক্ষমতা, পেশেন্স মানেও সহ্য ক্ষমতা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সামারি। তুমি এই সামারিটা লিখলে আশা করছি তুমি 10-এর মধ্যে তুমি ফুল মার্ক পাবা। তোমার স্যার যদি 8 দেয়, তুমি 8-এ 8 পাবা। সো এইখান থেকে সামারি আসার সম্ভাবনা আছে। সো সুন্দরভাবে এতটুকু সামারিকে একদম ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। কোনো কথা নাই, স্লাইডগুলো দিচ্ছে, স্লাইডগুলো এত সুন্দরভাবে তোমাকে কমপ্লিট করে দিচ্ছে, স্লাইডে সব থাকতেছে। সো বি ভেরি অ্যালার্ট, বি ভেরি কনসেন্ট্রেটেড টু ইউর স্টাডিজ।
লাস্ট আমরা একটা ফ্লো চার্টটা দেখবো। দেখো ফ্লো চার্টে কি বলেছে, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজ পড়ার উপর নির্ভর করে মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য বেনিফিটস অফ মেডিটেশন। কি বলছে খেয়াল করো, তুমি মেডিটেশনের বেনিফিটটা বুঝাইতে হবে। তুমি কি বলবা, মেডিটেশনের বেনিফিট। তোমাকে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা মনোযোগ দেয় না। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তোমাকে চাইছেটা কি, তোমাকে চাইছে যে তুমি এই যে বাকি 6টা, টোটাল তো তোমার বক্সে 6টা ঘর থাকবে, একটা দেওয়া থাকবে, তুমি 5টা লিখবা। তাহলে কি বলছে, কি জাতীয় জিনিস দিয়ে লিখবা, বেনিফিটস অফ মেডিটেশন, মেডিটেশনের গুরুত্বটা কি, এটা লাভটা কি, এই লাভটা বুঝিয়ে তুমি হচ্ছে বাকি সেন্টেন্সগুলো পূরণ করবা। দেখো আমরা একটু দেখি। 1 নম্বর দেওয়া আছে কি, মেডিটেশনের গুরুত্ব কি, টু রিডিউস। দেখো আমি বলেছিলাম একরকম প্যাটার্ন মেনটেন করতে। গত ক্লাসের স্লাইডটা কি ছিল, দেখো ভার্বেসটা আইএনজি দিয়ে করছে। দেখো এইটাতে হচ্ছে সবগুলাতে 2+ ভার্বের বেস, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে করছে। সবগুলো কি দিয়ে করছে, ইনফিনিটিভ। আমরা তো এটা বলছিলাম যে 2+ ভার্বের বেস ফর্মকে আমরা বলে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা একটু সুবিধাগুলো দেখে নিই যে আমাদের মানে মেডিটেশন কেন গুরুত্বপূর্ণ। যেমন ধরো, টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, আমাদের যেই চাপ এবং চিন্তা কমানোর জন্য, অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, এবং আমাদের যেই মনোযোগ মানে স্থির চিন্তা বা কোনো কিছুর প্রতি যে আমাদের দৃঢ় মনোযোগ, এটা বাড়ানোর জন্য। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা দেওয়া আছে বইয়ে, তুমি বাকিগুলো লিখবা। টু রিলিজ অ্যাংজাইটি, আমাদের যেই কি বলে দুশ্চিন্তা মুক্ত করার জন্য, আমরা রিলিজ করেছিলাম কি, রিলিজ মানে মুক্ত করা, কারণ কোনো জিনিস থেকে ছাড় দেওয়া। তাহলে আমাদের দুশ্চিন্তা ছাড়ার জন্য বা মুক্ত করার জন্য, অ্যান্ড ব্রিং আ স্টেট অফ কামনেস, কামনেস মানে হচ্ছে মনের নীরবতা বা শান্তি, এবং মনের একটা শান্ত অবস্থা আনার জন্য। তারপর দেখো আবার আরেকটা গুরুত্ব কি, টু ইনক্রিজ দ্য থিঙ্কিং এবিলিটি অফ হিউম্যান ব্রেইন, মানব মস্তিষ্কের চিন্তার শক্তি বাড়ানোর জন্য আমাদের কি ইম্পর্টেন্ট, আমাদের এই মেডিটেশন ইম্পর্টেন্ট। তারপর দেখো, টু ওয়ার্ক টায়ারলেসলি ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, আমরা প্যাসেজ যারা পড়েছে তারা দেখেছি যে যারা মেডিটেশন করে তারা লঙ্গার পিরিয়ড অফ টাইম টায়ারলেসলি বা ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। তারপর দেখি একটু, টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য হোল হিউম্যান বডি, অর্থাৎ আমরা যদি মেডিটেশন করি আমাদের পুরো বডির মধ্যে এবং ব্রেনের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন খুবই ইমপ্রুভ হয়। সো এইটা একটা ভালো ধরনের গুরুত্ব। এবং লাস্টে কি রয়েছে, টু ইমপ্রুভ ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স, এই টোটাল জিনিসটা লিখতে পারলে তুমি 10 আউট অফ 10 পাবা। যদি তোমার 10 হয়ে থাকে আর কি, আমার সিলেবাসের 10 হইতে পারে, 8 হইতে পারে, বাট যদি কেউ এইটা লিখতে পারো, মেডিটেশনের উপকারিতা যদি তোমার ফ্লো চার্টে আসে এবং আসার সম্ভাবনাও রয়েছে, যদি আসে এইটা যদি লিখে দেবো ভাই, আমি বললাম তুমি সর্বোচ্চ মার্কটা পাবা। সো একটু খেয়াল করো ভাই, যে জিনিসগুলো স্লাইডে দিচ্ছি, স্লাইডটা তোমার জন্য সর্বোচ্চভাবে তুমি এটাকে ফোকাস করে পড়াশোনা করো। সো আজকে এই পর্যন্তই রইলো। এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস শিট আকারে। সো প্র্যাকটিস শিটের মধ্যে এইটা আমি বারবারই বলি যে এই টোটাল স্লাইডগুলো যারা পড়বে, দে উইল বি দ্য উইনার্স। We will be winners. We will be winners. সো এইভাবে যদি প্রতিটা স্লাইডকে ধরে ধরে এইভাবে পড়াই দিই, আমি পড়াই দিচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করছি শেষ করে দেওয়ার জন্য। এবার তোমরা কাইন্ডলি একটু নিজেরা স্লাইডগুলো পড়ো, কারণ সব কিছুর উপরে নিজের পড়াশোনা। মানিক ভাই পড়াই দিবে, মানিক ভাই স্লাইড করে দিবে, ভিডিও বানাই দিবে, কিন্তু সবার উপরে হচ্ছে তুমি নিজেকে সময় দিচ্ছ কিনা। নিজেকে সময় যারা না দিবে তারা কখনোই কোনো জিনিসই উন্নত করতে পারবে না। সো সবার জন্য দোয়া রইল। আমি 5 মিনিট বেশি নিয়ে ফেললাম, বলেছি 50 মিনিট, কিন্তু 55 মিনিট নিলাম। সো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। অনেকে বলেছে এটা, আচ্ছা আমি কিন্তু কালকে একটা মেসেজ দিয়েছি। আচ্ছা ড্রিমের শুধু এমসিকিউ না প্যাসেজও বাকি? হ্যাঁ, যতটুকু বাকি আছে সেটা অবশ্যই করাবো। মাস আমার মাথায় আছে, আমার মাথায় আছে, বলে নেই কি কি বাকি আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, আমার যে মাথায় থাকে এটা একটু বলে নেই। তোমাদের প্রথম 2টা যে ক্লাস করিয়েছি, এই 2টার প্র্যাকটিস গুলো ছিল না, অর্থাৎ ফ্লোচার্ট সামারি ছিল না, এটা দেওয়া বাকি আছে 2টা লেকচারে। ওকে, 2 নম্বর বাকি হচ্ছে ড্রিম যে প্যাসেজটা পড়েছি, প্যাসেজের খানিকটা নিচের অংশ বাকি ছিল এবং সেটার এমসিকিউ কোশ্চেনগুলো বাকি ছিল।
সো এই দুইটা কাজ আমার মনে আছে, মাথায় আছে, এবং তোমাদেরকে আমি ডেট জানিয়ে দিব কবে কবে এগুলো করাবো। আমার কথা বুঝতে পেরেছো? সো হতাশ হওয়ার কিচ্ছু নাই, আমি বলেছি যা শেষ করি আমি নোট করে রাখি। আমার কিন্তু সবচেয়ে ভালো হ্যাবিট এটা, আমি খুবই জিনিসের প্রতি কনসেন্ট্রেটেড এবং খুবই অ্যাটেনটিভ। আমার স্টুডেন্টকে যা দেই নাই তা আমি নোট করে রাখছি। তোমরা চাইলে এখনো দেখাইতে পারে, আমার নোট খাতাগুলো আমার ব্যাগে আছে। ক্লাসে বসে গেলে লিখছি যে ক্লাস চলাকালীন, ক্লাস যখন স্যার আসে নাই তখন ক্লাস লেট হয়, তখন লিখছি যে ইংলিশ কোর্সের কি কি জিনিস বাকি আছে। সো এখানে লিখছি যে প্রথম দুইটা লেকচারের ফ্লোচার্ট সামারি বাকি আছে, এবং ড্রিমস কবিতার যে বাকি অংশটা আমরা পড়াইতে পারি নাই সেই অংশটা বাকি রয়েছে। সো এগুলো আমরা টাইম বলে বলে আমরা যে কোনো দিনে হচ্ছে মাঝখান দিয়ে দিন নিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে ভাই, পিডিএফ গুলা কি ফিডব্যাক গ্রুপে দেওয়া যাবে? না ভাইয়া, পিডিএফ গুলা ফিডব্যাক গ্রুপে দিও না। হ্যাঁ, ফিডব্যাক গ্রুপে কোনো পিডিএফ দিবা না, তোমরা নিজেরা যে খাতা নোট করছো এটা দিবা। ফিডব্যাক তো তোমার নিজের জিনিস। হ্যাঁ, ওকে, ক্লাসগুলো করে খুবই স্যাটিসফাইড, প্লিজড। তোমাদের এরকম কথা আমাকে সত্যি অনেক বেশি উৎসাহিত করে। ফ্লোচার্ট পারি না ভাইয়া, ভাইয়া যেগুলো দিচ্ছি মানে এখন এগুলো একটু ট্রাই করো, এগুলো পারলেই হবে আপাতত। ওকে বাচ্চারা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। আসসালামু আলাইকুম।